তা মোটা দাগে নিয়ে আসলে আপনার জামাত নিয়ে একটা জোট হয়েছে, বিএনপি একটা জোট করছে। সেই জোটগুলোর ভিতরে যারাই থাকুক না, আপনার সহজে যদি আনি, বিএনপির ভোট আছে, জামাতের ভোট আছে, এনসিপির ভোট আছে, অন্যান্য রাজনৈতিক দলের দলীয় ভোট আছে। আর এর বাইরে ভোট আছে এডিশনাল কার, আওয়ামী লীগের ভোট আছে, তরুণ সমাজের 4,50,00,000 ভোট আছে, যেটা আমরা শুনতেছি। তাহলে ভোটটাকে তো আপনি ইজি ভাগ করেন, কার ভোট কার ঘরে। তাহলে এই যার যার ভোটগুলো তার ঘরে যাবে। বিএনপির ভোট বিএনপির ঘরে, জামাতের ভোট জামাতের ঘরে, এনসিপির ভোট এনসিপির ঘরে, এইভাবেই তো যাবে। মানে হুজুরদের ভোট হুজুরদের ঘরে, ওই বামপন্থীদের ভোট তাদের ঘরে। তারপরে যে ভোটগুলো থাকে সেগুলো কোনগুলা? একটা আছে আওয়ামী লীগের ভোট। আওয়ামী লীগের ভোট আমরা শুনছি 30-35%, আমি কমাই ধরলাম কিছু, ভেরি ব্যাড টাইম ইজ গোয়িং, ধরেন 20% বা 25%, যাই ধরেন, এই আওয়ামী লীগের ভোট কোথায় যাবে? এইটা একটা প্রশ্ন। আর একটা হলো তরুণ ভোটার, যে 4.5 কোটি বলতেছি আমরা, সেই ভোটগুলা কোথায় যাবে? প্রথম যদি আমি আওয়ামী লীগের ভোটগুলোর দিকে আসি, আওয়ামী লীগের যে বৈশিষ্ট্য, আওয়ামী লীগের যে গুণ, তাতে মোটামুটি আওয়ামী লীগের ভোট কোনো ঘরে না যাওয়ার সম্ভাবনা বেশি। কোনো ঘরে না যাওয়ার সম্ভাবনা বেশি? হ্যাঁ। কেন আমি বলছি, আপনি যদি বিতর্ক করি আমরা বা যুক্তি দেই, ধরেন আওয়ামী লীগের ভোটটা আমার নর্মাল আওয়ামী লীগের যে বৈশিষ্ট্য, তাতে আওয়ামী লীগ অন্য কাউকে ভোট দিবে না। একান্তই যদি 2-1% ভোট ব্যক্তিগত সম্পর্কের খাতিরে দিতে যায়, ভিন্ন কথা। প্রথমত আওয়ামী লীগের মার্কা নাই, আওয়ামী লীগের লোক নির্বাচন করতেছে না, সে ভোট দিবে কাকে? তার তো ভোট নাই, মানে তার দলের লোক নাই। তাহলে আমি প্রাথমিক ধরে নিলাম সে দিবে না। আর যদি ধরেন দিবে, কাকে দিবে? আওয়ামী লীগ তো অন্য তৃতীয় কোনো দলকে তার ভোট দিয়ে একেবারে আসমান পর্যায়ে নিয়ে যেতে পারবে না। তাহলে তার ভোট পাওনা থাকতেছে কারা? বিএনপি, জামাত, এনসিপি, আর ধরেন জাতীয় পার্টি। যদি দেয় সে, আমি বলতে দিবে না, যদি দেয়, যদি বিএনপিকে দেয়, সোনায় সোহাগা, কারণ বিএনপি নিজের ভোটই যথেষ্ট। তারপর যদি ওইটা অ্যাড হয়, সোনায় সোহাগা। আচ্ছা, যদি জামাতে দেয়, আপনি জামাতের নর্মালি আমরা ধরে নিচ্ছি ইদানিং সবাই বলে তাদের কিছু ভোট বাড়ছে। জামাত সহ তার যে জোটের ভোট যদি 15% টোটাল হয়ে থাকে, অর্থাৎ তার ইসলামী ফোর্স এবং এনসিপি এবং জামাত সহ 15% ভোট যদি হয়, তার সাথে যদি আওয়ামী লীগের 25 যোগ হয়, 25, তাহলে 40% ভোট তার হয়। তাহলে বিএনপির ভোট আছে 35। সুতরাং আওয়ামী লীগের ভোট জামাতের ঘরে যায়, জামাত জয়লাভ করবে, সিঙ্গেল মেজরিটি পেয়ে যাবে। বিএনপি বলে তো সোনায় সোহাগা। আওয়ামী লীগের ভোট এককভাবে কোনো নির্দিষ্ট দলে যাওয়ার সুযোগ আছে কি, নাকি সেই ভোটও ভাগ হয়ে যাবে? তাহলে তো আওয়ামী লীগ দলই থাকে না। আপনি যদি ভাবেন যে আওয়ামী লীগের দলটার ভোটগুলো যার যার মন মতো ভাগ ভাগ করে দিবে, তাহলে তো আপনার ধরে নিতে হবে যে আওয়ামী লীগ দলটাই নাই। আমি বুঝাইতে পারছি? সব ভোট যদি ভাগ হয়ে যায়, তাহলে তো সে দলটাই নাই, ওইটাই মিন করে। কিন্তু আওয়ামী লীগ কি তাই? আওয়ামী লীগ তা নয়। তারপরে ফিনিশিং এ বলে দিচ্ছি, আমার যথেষ্ট সম্ভাবনা আওয়ামী লীগ কাউকে ভোট দিবে না, 1 নম্বর। 2 নম্বর হলো, আওয়ামী লীগ এই জন্য ভোট দিবে না, যেহেতু তার মাঠে প্রতীক নাই, কিচ্ছু নাই, মানে নির্বাচন নাই। আর আওয়ামী লীগ যদি কাউকে ভোট দিয়ে ক্ষমতায় নেয় 5 বছরের জন্য, হ্যাঁ, সে কি আবার 5 বছরের জন্য বিতাড়িত থাকবে, পাওয়ারের বাইরে থাকবে? আওয়ামী লীগ ভোট দিবে বলে আমি বিশ্বাস করি না। 2 নম্বর আসেন, আওয়ামী লীগ এর দণ্ড হইছে। আওয়ামী লীগ মানে আমি বলছি শেখ হাসিনার দণ্ড হইছে, প্রক্রিয়া চলমান থাকলে এটা কার্যকর হবে। শীর্ষ নেতাদের কথা বলছেন। তাহলে আওয়ামী লীগ কি এরকম যে কারোর সাথে আতাত হইছে যে তারা ক্ষমতায় গেলে পরে এদের বিচার আর হবে না? যদি আওয়ামী লীগ এমনটা করে যে সে তার বিচার থেকে রক্ষা পাইতে চায়, বা ফাঁসি হয়েছে সেটা থেকে রক্ষা পাইতে চায়, এরকম কোনো দলের সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং করে থাকে এবং সেই দল যদি ভোট দেয়, তাহলে ধরে নিতে হবে যে আওয়ামী লীগের ভোট যে দলটা পাইছে সে দল ক্ষমতায় আসলে এই বিচারগুলা কার্যকর, রায়গুলা কার্যকর হবে না। সেই শর্তই দিবে যদি দেয়। আমি বারবার অন্তরালে এমন কোন সমঝোতা কিংবা আপোষ হওয়ার সম্ভাবনা কতটুকু? তাহলে কেন দিবে তাকে ভোটটা? আমি যে ভোটটা দিব, আমার বেনিফিটটা কি? একটা আমি যে ভোটটা দিচ্ছি, তো আমার বেনিফিট লাগবে। সেই বেনিফিটটা কি? সেই বেনিফিটটা হলো যে তার রায় কার্যকর হবে না ইত্যাদিতে। আরেকটা ব্যাপার দেখাইতে পারে এই যে ভোটার যে কয়জনই যাক বলবে যে ভোট কাস্টিং এর বেলায় দেখাবে যে আওয়ামী লীগও ভোট দিয়েছে, সুতরাং প্রচুর কাস্টিং হয়েছে। কারণ আমরা দেখাবে বলতে কি বলতে চাই? দেখাবে বলতে আমি বুঝাইতে চাচ্ছি অনেক ভোটার গেছে ভোট দিতে। কারণ আমি যে সিমটমটা দেখতেছি মাঠে এখন যেটা হচ্ছে, তাতে ভোটের লড়াই হচ্ছে বলে মনে হয় না, মনে হয় 2 দলের লড়াই হচ্ছে। সেই কারণে আমি বলছি, যদি ভোটার উপস্থিতি এবারও দেখাতেই হয়, তাহলে আসলে 14, 18 কিংবা 24 থেকে কি পরিবর্তন আমরা কিছুই হয়নি। কারণ আমরা 5ই আগস্টের জায়গায় দাঁড়াই আছি। এইবার আসেন 4.5 কোটি ভোটারের কথা বলতেছি। আপনি আওয়ামী লীগ যে 15 বছর ক্ষমতায় ছিল, এই 15 বছরে কিন্তু এই যে 4.5 কোটি ভোটার, তরুণ ভোটার, তারা আওয়ামী লীগ ছাড়া কাউকে দেখে নাই।
এবং আওয়ামী লীগের উপর তারা বিরূপ থাকুক আর যাই থাকুক না কেন তাদেরকেই দেখছে। কিন্তু জামাত আর বিএনপি তাদেরকে মাঠে মানে বিরোধী দল হিসাবেও দেখে নাই, পার্লামেন্টে দেখে নাই, জামাত তো নিষিদ্ধই ছিল। তাহলে 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত যে রাজনীতির মাঠের অ্যাক্টিভিটিসটা সেটা কিন্তু এই তরুণ ভোটাররা দেখছে। সুতরাং সেই তরুণ ভোটাররা যদি দেখে যে এখন যারা মাঠে নির্বাচনের জন্য আছে তাদের কোনো অ্যাকশন ফেসিজমের পক্ষে যায় বা প্রতিষ্ঠানের পক্ষে যায়, তাতে তাদের যথেষ্ট সম্ভাবনা আছে ওই ভোটগুলো থেকে বঞ্চিত হওয়ার জন্য। তাহলে ত্রয়োদশ নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর কোনটি হতে যাচ্ছে? তরুণ ভোটারদের ভোট নাকি আওয়ামী লীগের সমর্থকদের তরুণ ভোট? ভোটার একটা বিরাট ফ্যাক্টর হতে যাচ্ছে। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে বলি যে আজকে আওয়ামী লীগ যদি আমি কমায় ধরলাম যে 25% রিপ্রেজেন্ট করে, আর বারবার বলছি 25% রিপ্রেজেন্ট করে, আমরা যেহেতু সবাই রাজনীতিতে কি বলে সবাই ইনক্লুসিভ নির্বাচন চাই, গ্রহণযোগ্য নির্বাচন চাই, তাহলে আপনি 25% ভোটার যদি থাকে সেই 25% ভোটারকে বাদ দিয়ে মানে 1/4 অফ দ্য পপুলেশন তাদেরকে বাদ দিয়ে নির্বাচনটা যে আপনি করতে যাচ্ছেন সেটা কতখানি গ্রহণযোগ্য হবে আওয়ামী লীগের কাছে? 1 2 আওয়ামী লীগ দল যেহেতু ব্যান্ড নয়, রাজনৈতিক দল সবাই যখন আমরা চিৎকার করে বলি আমরা ভালো গণতন্ত্র চাই, সুন্দর নির্বাচন চাই, তাহলে রাজনৈতিক দলরাই বা কেন এই আওয়ামী লীগরে বাইরে রেখে নির্বাচন করতে চাচ্ছে? 1 আবার আওয়ামী লীগের ভোট প্রত্যাশা করতেছে কি কারণ? আওয়ামী লীগের ভোট প্রত্যাশা করবেন, তাকে ব্যান্ড করেন নাই, আবার তাকে নির্বাচনে আসতে দিবেন না। আমি তো ভাই এইটার পক্ষপাতী না। এইটার মানে এই না যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক আমি চাই, এটা না। আমি বলছি আমি যদি তার স্বৈরাচার ধরি তাহলে ব্যান্ডই করব। আমি যখন ব্যান্ড করলাম না তাহলে তার রাজনৈতিক অধিকার নষ্ট হবে কেন? আর মামলা ফলাফল যাই হোক, মামলা কিন্তু আসামি অলরেডি হয়ে গেছে, হয়তো রায় হয় নাই, তা আসামি হিসাবে যাদের নাম আছে তারা বাদ থাকুক। অন্যান্য রাষ্ট্রদূতরাও তো বলতেছে আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব বলছেন আমরা বিদেশে বসে কিন্তু বসে নাই, আমরা কাজ করছি, নানান জনের সাথে লাভ করি। আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি একমত, আপনি 25% অফ দ্য পপুলেশন বাদ রেখে আপনি নির্বাচন করতে পারেন। আর যে রাজনৈতিক দলগুলো এদেরকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় অবশ্যই তারা আওয়ামী লীগের বদার কেয়ার করে ভয় পায়, তাই খোলা মাঠে তারা নির্বাচন করতে চায়। আসন পেয়েছে, আর যখন বিএনপির সঙ্গে তারা জোটবদ্ধ নির্বাচন করেছে তারা 18টি আসন পেয়েছিল সর্বোচ্চ। সেই 18টি আসন পাওয়া দল কি করে প্রায় 150+ আসন তারা পেতে যাচ্ছে বলে দাবি করছে, বিভিন্ন জরিপ সেগুলো বলছে। অর্থাৎ আওয়ামী লীগ সমর্থকদের ভোট কিংবা তরুণ ভোটারদের ভোট কি সমীকরণ পাল্টে দিতে পারে কিনা সেটা তো আর পরের কথা। এর আগে যে জামাতের যেই ছলে বলে কৌশলের নানান রকমের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু মনে হয় যে এইখানে তারা এক ধরনের হাইপ তুলছে যার বাস্তবতার সাথে যার অনেক দূরত্ব আছে। কিন্তু এই জায়গাগুলোতে এখন আওয়ামী লীগের ভোটার কি করবে কিংবা তরুণ ভোটাররা কি করবে? এখন তরুণ যে ভোটাররা তাদের সামনে কিন্তু একটা রক্তাক্ত 24-এ গণ অভ্যুত্থান আছে, এবং তারা কিন্তু দেখেছে যে আওয়ামী লীগের দুঃশাসন এবং ইত্যাদি সবকিছু তারা দেখেছে, এবং গণতন্ত্রের প্রতি যে তাদের একটা সমর্থন তারা ব্যক্ত করেছে সেই আন্দোলনে যুক্ত হয়ে। কিন্তু একই সাথে আওয়ামী ও সমমনারা 12 বছর নির্বাচন করেছে, এবং তারপর এবার দেখা যাচ্ছে বিএনপি ও সমমনারা নির্বাচন করেছে। অর্থাৎ আপনি যদি দেখুন যে আওয়ামী লীগ যদি উপস্থিত থাকতো তাহলে কিন্তু বিএনপি ও জামাত জোট হয়ে যেত। যেহেতু আওয়ামী লীগ নাই, এই ফাঁকা মাঠে তারা কিন্তু নির্বাচন করছে, এবং তারা পরস্পর অনেক বড় প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। এবং এখন জামাত তো না একেবারে হুঙ্কার ধ্বনি দিয়েছে বিএনপির বিরুদ্ধে। তো এই জায়গায় আপনি দেখুন যে ক্ষমতার রাজনীতি কতখানি প্রাধান্য পাচ্ছে। ভাই যেমনটি বললেন যে অন্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের ব্যাপারে কথা বলে না কারণ বড় প্রতিদ্বন্দ্বী না থাকলে তাদের জন্য সুবিধা হয়। আপনি তার ফাঁকা মাঠে তারা নিজেরা যেমনটি অ্যাডভোকেট আবুহেনা রাজ্জাকি কিছুক্ষণ আগে বলছিল যে তিনি মনে করছেন আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে যাবেন না। আমরা যদি তর্কের খাতিরে ধরে নেই যে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে গেলেন না, লাভবান হবে কোন দল? আওয়ামী লীগের সমর্থকরা এবার একটা বড় ধরনের ফ্যাক্টর হিসেবে কাজ করবে। কিন্তু আমার কেন যেন মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে এলাকা ভিত্তিক নির্বাচন তো, এবং এলাকার মানুষ কিন্তু রাজনৈতিক পরিচয়ের চাইতেও বড় একটা ব্যাপার থাকে যে একে অপরকে চেনে। এবং এই এতদিন পর একটা ভোট হচ্ছে, এইবারের ভোটটা কিন্তু আমির ভোট হবে না, রাতের বেলা ভোট হবে না, ভোট কিন্তু হবে, এবং সেই জায়গায় মানুষ কিন্তু ভোট দিতে যাবে। এবং যা তার সামনে আছে, যেহেতু আওয়ামী লীগের প্রার্থী নেই, এর মধ্যেই মানুষ বেছে নেবার চেষ্টা করবে, এবং এই আওয়ামী লীগের ভোটগুলো এলাকা ভিত্তিক বিভিন্ন জায়গায় যাবে। এবং যেহেতু এবার বিএনপি তাদের যে উদারপন্থার জায়গা থেকে অনেকখানি মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্য নিয়ে কথাবার্তা বলছে, এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেছে, তো সবকিছু মিলে, এবং তারেক রহমান এবং সব নতুন যেই নেতৃত্ব, আমার তো মনে হয় যে প্রগতিশীল যে বড় একটি অংশ সেটা কিন্তু ওই বিএনপির পক্ষেই সমর্থন দেবে।
এবং সেটাই আমরা যে গত 1.5 বছরের যে মব সন্ত্রাস দেখলাম, গণমাধ্যমে হামলা দেখলাম, আমরা দেখলাম যে ছায়ানট এবং উতিচির মধ্যে হামলা, সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের হামলা, আমাদের মানুষ তো আসলে অসাম্প্রদায়িক, এই জিনিসগুলো তারা নিশ্চয়ই অ্যাড্রেস করবেন বলে আমার ধারণা। কিন্তু আমরা পর্দার অন্তরালের কথা যদি তুলে ধরি, আমরা তো দেখছি যে আওয়ামী লীগের সমর্থকদের ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে এক ধরনের কাড়াকাড়ি চলছে। অনেকেই আবার দেখা যাচ্ছে আওয়ামী লীগ সমর্থকদের মামলা প্রত্যাহার ও নিরাপত্তার আশ্বাস দিয়েও ভোট চাইছে। এগুলো কি রাজনৈতিক দলগুলোর নির্বাচন কেন্দ্রিক কৌশল? অবশ্যই। এবং আপনি দেখুন যে আসলে আপনার যদি একটি পরিবারের সদস্যের কথা ভাবেন, যে আপনার ভাই বা গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য বিভিন্ন চুরি ডাকাতির সঙ্গে যুক্ত হয়েছে, আপনি কি তাকে আপনার পিতার সম্পত্তি থেকে বাদ দিতে পারবেন? তা তো পারবেন না। কাজেই তাদেরকে একটা রিকনসিলিয়েশনের মধ্যে আপনাকে নিতে হবে। এইবারের ভোটও কিন্তু সেইভাবে রিকনসিলিয়েশনের মধ্যে তাদেরকে নিয়ে আসবে, কারণ এলাকা ভিত্তিক ভোট তো। এবং আপনি দেখুন যে বিএনপির বড় নেতারাও কিন্তু বলছেন যে আপনাদের নেতৃত্ব চলে গেছেন, আমরা কিন্তু আপনাদেরকে দেখে রাখবো। এটা মির্জা ফখরুল পর্যন্ত বলেছেন যে হাসিনা আপাতত আপনাদের ফেলে চলে গেছেন, আমরা আপনাদের দেখাশোনা করবো। এমনকি জামাত এনসিপিও সেই সুরেই কথা বলছেন। কাজেই এই অবশ্যই কৌশল, এবং শেষ পর্যন্ত এলাকা ভিত্তিক ভোট, নিজের এলাকার মানুষ শেষ পর্যন্ত সবাই তো আত্মীয়তার সূত্রেই আবদ্ধ। এবং আপনি কতদিন আওয়ামী লীগকে আপনার রাজনীতির বাইরে রাখতে পারবেন? আওয়ামী লীগের যেই অপরাধীরা, নিশ্চয়ই তারা শাস্তির আওতায় আসবেন। এক ধরনের শাস্তি হয়ে যাবার পর যেটা যারা অপরাধী তারা ছাড়া নিশ্চয়ই আওয়ামী লীগ ফিল্টার্ড হয়ে আসবেন রাজনীতিতে, সেগুলো তো পরের কথা। কিন্তু এইবার যে সামনে বিএনপি এবং তাদের যে প্রতিপক্ষরা, তারা সরাসরি তো নির্বাচনে ভোটের মাঠে প্রকাশ্য প্রচারণার প্রতিশ্রুতির বাইরে কি গোপন কোনো সমীকরণ কিংবা সমঝোতা চলছে কিনা? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। তিনি আরো বলেন, একটি দল সারা দেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা করেছে, এখন নির্বাচনের সময় এসে বলছে মামলা তুলে নেবে। আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে গোপন সমীকরণ কিংবা সমঝোতার কোনো আভাস পাচ্ছেন কিনা? আসলে গোপন সমঝোতার সময় তো আর নাই, যা হয়েছে প্রকাশ্য সমঝোতা। বিশেষ করে যে এনসিপির কথা বললেন, এই দলটির রাজনীতির তো যে পরিস্থিতি, এটা তো কোনো যুক্তির সাথেই মেলে না। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি এভাবে একটি সাম্প্রদায়িক দলের সঙ্গে বিলীন হয়ে যাওয়ার মতো এটা ঠিক হলো, যুক্তিসঙ্গত হলো? নাহিদ ইসলাম সহ তরুণ নেতৃবৃন্দ যেভাবে প্রগতির কথা বলতেন, যে ভাষায় আক্রমণ করেছিলেন জামাত ইসলামীকে, তারা কি করে সামান্য কয়েকটি আসনের বিনিময়ে পুরো দলের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত করলেন? দেখুন, যেই 16ই জুলাই 24 সালে আমরা যেই নারীর ব্যাপক অংশগ্রহণ দেখেছিলাম বেগম রোকেয়া হলের যে মিছিলটাতে, আপনার মনে পড়ে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, যদিও এখন অর্ধেক স্লোগান বলা হয়। তো সেই নারীরা কোথায়? সেই নারীদের অধিকাংশই বেরিয়ে এসেছে এনসিপি থেকে, এবং তারা বলছে যে ফ্যাসিস্টকে পুনর্বাসিত করা হবে। ফ্যাসিস্ট আসলে কারা? এনসিপি যে জামাতের সঙ্গে যুক্ত হয়েছে, জামাতের পরিচয়টা কি? আওয়ামী লীগ 1400 হত্যাকাণ্ডের অপরাধী। জামাত 1971 সালের 16ই ডিসেম্বরে যে আত্মসমর্পণের দলিল এখানে স্বাক্ষরিত হয়, সেখানে পরিষ্কার লেখা আছে পাকিস্তানি সিভিল আর্ম ফোর্সেস, সেনা নৌ বিমান বাহিনীর পাশাপাশি পাকিস্তানি সিভিল আর্ম ফোর্স সেখানে আত্মসমর্পণ করে। সিভিল আর্ম ফোর্স কারা? এই জামাতে ইসলামীর রাজাকার বাহিনী। আপনি 14 ডিসেম্বর 1971-এর ঘটনা জানেন, যে আমাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে কিভাবে ধরে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেও ছাত্র শিবিরের তৎকালীন ছাত্র সংঘের সভাপতি ছিলেন জড়িত। তারা আবার পরবর্তীতে মন্ত্রীও হয়েছিলেন বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে। অর্থাৎ বিএনপির কিছু দায়, কিন্তু কিছু না, অনেক বড় ধরনের দায় আছে। কারণ এই রাজাকারদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল বিএনপি। সেই আবার নির্বাচনে এলে কিন্তু দেখি যে স্বাধীনতা বিরোধী বনাম গণতন্ত্রের এক ধরনের বাইনারি তৈরি করা হয়, সেটিও কি